প্রিয় সরকারি চাকরির প্রত্যাশী লক্ষ লক্ষ তরুণ, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণের যে স্বপ্ন একটি গভর্নমেন্ট জব, এই গভর্নমেন্ট জব নিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো। স্পেশালি আমরা আজকে আলোচনা করব প্রাইমারি নিয়োগ পরীক্ষা সফল হওয়ার কৌশল। আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বাংলাদেশের জব সম্ভাবনা নিয়ে আমরা কথা বলবো। জব সম্ভাবনা, আমাদের সামনে কি কি জবের সম্ভাবনা রয়েছে। তো আমরা প্রথমে দেখি, আপনারা সকলে ইতিমধ্যে জানতে পেরেছেন যে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকের 17,000 জনের একটি নিয়োগ পরীক্ষা সামনে আসছে। যদিও 17,000 বলা হয়েছে, আমরা সকলে জানি যতজন নিয়োগ করার কথা থাকে তার চাইতে বেশি পরিমাণে নিয়োগ হয়ে থাকে। তাহলে আমরা ধরে নিলাম এটা কাছাকাছি 20,000 জনের মতো। এরপরে আসুন, প্রাইমারি প্রধান শিক্ষকের একটি সার্কুলার আসছে, সেটি প্রায় 6,000 জনের। 6,000 জনের একটি সার্কুলার। এরপরে আসুন, হাই স্কুলের, গভর্নমেন্ট হাই স্কুলের বিভিন্ন ক্যাটাগরির শিক্ষকের একটি সার্কুলার আসতে যাচ্ছে, প্রায় 5,000 জনের। এর বাইরে ধরুন এনটিআরসি কর্তৃক, যদিও এনটিআরসি থাকছে না হয়তোবা, বাংলাদেশের এমপিওভুক্ত স্কুলগুলোর জন্য, স্কুল, কলেজ, ইবতেদায়ী মাদ্রাসা, টেকনিক্যাল প্রতিষ্ঠান, সেগুলোর জন্য প্রায় 70,000 জনের নিয়োগের সার্কুলার আসতে যাচ্ছে। এর বাইরে আসুন, বিভিন্ন ক্যাডার, নন ক্যাডার ক্যাটাগরিতে, বিভিন্ন গ্রেডে আগামীতে, অর্থাৎ এই বছরের মধ্যে এবং আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে আরো প্রায় 1 লক্ষ জনের বিভিন্ন ক্যাটাগরিতে, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা, বিভিন্ন সরকারি দপ্তরের, জেলা পরিষদ, সিভিল সার্জনের অফিস, স্বাস্থ্য সহকারী, ইউনিয়ন সমাজকর্মী, ভূমি মন্ত্রণালয়, পোস্ট অফিস, রেলওয়ে, এনএসআই, পুলিশ, বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ধরে নিতে পারেন আগামী বছরের জুনের মধ্যে প্রায় 2 লক্ষ জনের নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন স্কিমে স্টেপে স্টেপে আসতে যাচ্ছে। তাহলে আমাদের সকলের সামনে আমরা যদি জব সম্ভাবনার একটি পরিসংখ্যান দেখি, তাহলে আমরা দেখতে পাবো আগামী বছরের জুনের মধ্যে সরকারি বিভিন্ন দপ্তরের শিক্ষকতা সহ, প্রাইমারি এনটিআরসি সহ, এনটিআরসি থাকছে না, সব মিলিয়ে প্রায় 2 লক্ষাধিক বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি চাকরিতে নিয়োগ হতে যাচ্ছে। এক কথায় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, বিশাল 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 সম্ভাবনা তৈরি হয়েছে। আমি একটু পেছনে যেতে চাই। 1973 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন দপ্তরে প্রচুর পরিমাণে নিয়োগ হয়েছে, প্রচুর পরিমাণে। তখন অনেক ক্ষেত্রে সিভি জমা দিলেই জব হয়েছে, কারণ একটি ভঙ্গুর দেশ, নতুন করে শুরু করতে হবে। এই অবস্থায়
লক্ষ লক্ষ শূন্য পদে নিয়োগ হয়েছে। তো বাংলাদেশের জন্য সেটি একটি মাইল ফলক ছিল। যদিও সেরকম হবে না, তবে এর কাছাকাছি বাংলাদেশে বিভিন্ন দপ্তরে লক্ষ লক্ষ শূন্য পদের নিয়োগ হতে যাচ্ছে। এই বিষয়টিকে যত গুরুত্ব দিয়ে আপনি রিসিভ করবেন, তত আপনার জন্য সুবিধা হবে। আমি গত 20 বছর চাকুরির পরীক্ষার জন্য কোচিং করাচ্ছি। আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো, বাংলাদেশের প্রত্যেক বিভিন্ন ক্যাটাগরির যে সকল স্টুডেন্ট বেকারত্বের গ্লানি নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, এইবারের যে লক্ষ লক্ষ শূন্য পদে নিয়োগ হওয়ার যে একটি সম্ভাবনা দেখা দিয়েছে, এদিক সেদিক ঘুরে অলসতা না করে এখান থেকে একটি কাঙ্ক্ষিত পোস্ট ছিনিয়ে নেয়ার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন। আর আপনাদের সাথে আমি রয়েছি। পেছন থেকে যত ধরনের সাপোর্ট দেওয়ার দরকার সব আমি দিব। আপনি শুধু সিদ্ধান্ত গ্রহণ করবেন, আর আমি যেভাবে বলবো সেভাবে পড়াশোনা করবেন। বাকি সকল দায়িত্ব আমার। আমরা এরপর একটি ফ্যাক্ট আলোচনা করব। ফ্যাক্ট হচ্ছে এরকম, আমি সচিত্র একটি ফ্যাক্ট আলোচনা করি। ধরুন এরকম একটি সরু একটি খাল, ক্যানেল, আর এদিকে হচ্ছে আপনার বর্ণাঢ্য ছাত্র জীবন বর্ণাঢ্য, আর এদিকে হচ্ছে আপনার ক্যারিয়ার বা কর্মজীবন। মনে রাখবেন, এই বর্ণাঢ্য ছাত্র জীবন থেকে কর্মজীবনে পদার্পণ করার সময় মধ্যখানে একটি অতি সরু, খরস্রোতা এবং সুগভীর একটি ফাঁদ রয়েছে, বা একটি খাল অথবা ক্যানেল রয়েছে। মনে রাখতে হবে, সতর্কতার সাথে যদি লাফ দিয়ে এটি পার হয়ে যেতে পারেন, তাহলে আপনার জীবনের সোনার হরিণ ধরা কোনো ব্যাপারই না। কিন্তু যদি অসতর্কতার কারণে, সামান্য অবহেলার কারণে যদি এটি পার হতে না পারেন, তাহলে আপনি এমন এক গর্তে পতিত হবেন যেটি সরু, লাফ দিয়ে পার হওয়া সহজ, কিন্তু অতীব গভীর এবং খরস্রোতা। যদি একবার এই ক্যানেলে পড়ে যেতে পারেন, তাহলে এমন এক অতল গহ্বরে আপনি ডুবে যাবেন যেখান থেকে নিষ্কৃতির কোনো সুযোগ নেই। খুবই সতর্কতার সাথে আমি বলেছি। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে, এটি লাফ দিয়ে পার হওয়া খুবই সহজ, কিন্তু যেহেতু রিস্ক রয়েছে, তাই কোনো একজন দক্ষ কোচের হাত ধরে, কোনো একজন দক্ষ মেন্টরের হাত ধরে যদি পার হয়ে যেতে পারেন, এটাই বুদ্ধিমানের কাজ। রিস্ক নেওয়া যাবে না। আপনি একাই পার হতে পারবেন, সম্ভব, কারণ অতি সরু, তো লাভ দেয়া কোনো ব্যাপার না। কিন্তু যদি গর্তে পড়ে যান, তাহলে এমন অতল গহ্বরে তলিয়ে যাবে, নিষ্কৃতির কোনো সুযোগ থাকবে না। তাই কোনো একজন দক্ষ মেন্টরের অধীনে দীর্ঘদিন ক্যারিয়ার বিল্ডিং এর কাজ করে যাচ্ছে এরকম কোন দক্ষ মেন্টরের অধীনে, যারা অভিনব, নতুন, আনস্কিলড, আনাড়ি এমন হবে না, কোনো একজন দক্ষ কোচের অধীনে, দক্ষ মেন্টরের হাত ধরে এটা পার হয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে সফল হয়ে যাবেন। এখানে আমি আরো কিছু কথা বলতে চাই আপনাদেরকে। আপনার এই ছাত্র জীবন খুবই বর্ণাঢ্য ছিল। আপনার
প্রতিদ্বন্দ্বী কোনো স্টুডেন্ট ছিল না। আপনার ডিপার্টমেন্টে আপনার প্রতিদ্বন্দ্বী, আপনার সাথে কম্পিটিশন করবে এরকম কেউ ছিল না। এমন একটি ছাত্র জীবন আপনার ছিল। কিন্তু যদি না এটি পার হতে পেরেছেন, তাহলে আপনি যে অনেক ভালো স্টুডেন্ট ছিলেন এটা কাউকে বলতেও পারবেন না। তখন সকলে আপনাকে নিয়ে ব্যঙ্গ করবে। আপনি যখন বলবেন আপনি অনেক ভালো স্টুডেন্ট ছিলেন, এটা কেউ বিশ্বাস করবে না। সকলে বলবে সে সত্যি বলছে না। তাহলে শুধু নীরবে চোখের পানিতে বালিশ ভিজানো ছাড়া কোনো উপায় থাকবে না। তাই আমি যেহেতু দীর্ঘদিন এই অঙ্গনে আছি, বাংলাদেশের হাজার হাজার স্টুডেন্টের অনেক করুণ কাহিনী আমি জানি, সেহেতু আমি আপনাকে এখনই সতর্ক করতে চাই, আপনি তাদের মতো হবেন না। আমি এরকম অনেক স্টুডেন্টকে চিনি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, বুয়েট থেকে, অনেক ভালো স্টুডেন্ট ছিল সে, কিন্তু ক্যারিয়ার হয়নি। সমাজের কাছে বোঝা হয়েছে, পরিবারের কাছে বোঝা হয়েছে, কাউকে নিজের অর্জিত গুড রেজাল্ট গুলো কাউকে কাউকে বলতে পারছে না, কারণ কেউ বিশ্বাস করবে না সে যে এরকম একটি স্টুডেন্ট ছিল। এরকম অনেকের সম্পর্কে আমি জানি, তারা আমাকে তাদের অনেক করুণ কথা আমার সাথে শেয়ার করেছে। এমনকি আমি এরকম দেখেছি অনেক মেয়ের ক্যারিয়ার করতে না পারার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে মেন্টালি ডিজেবল হয়ে গেছে, বিয়ে হয়নি, একটি ক্যারিয়ার করতে পারেনি। এরকম আমি অনেককেই চিনি, আমার সাথে পরিচিত, আমার কাছে অনেক কথা বলেছে। আমি এরকম অনেক স্টুডেন্ট হ্যান্ডেল করেছি। তাই কোনো ক্রমেই এই জায়গায় ভুল করা যাবে না, কোনো ক্রমে। তাই একজন দক্ষ কোচের সাথে, একজন দক্ষ মেন্টরের হাত ধরে এই ক্যানেলটি পার হতে হবে। আরেকটি কথা আপনাকে বলি, আপনি এই যে আপনার ছাত্র জীবন, তখন আপনার বাবা, আপনার মা, আপনার ছোট ভাই বোনেরা, আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল। আপনি এমন অনেক করেছেন, সারাদিন খাননি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস করেছেন আপনার ছাত্র জীবনে। আপনি অনেকবার রোদে শুকিয়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, অনেকবার অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছেন ক্লাস করতে গিয়ে। তাহলে আপনার অনেক কষ্টের ছাত্র জীবন। আপনার বাবা, আমার এরকম অনেক স্টুডেন্ট আমাকে বলেছে, তার বাবা বলেছে যে তোমার একটি ক্যারিয়ার হওয়ার আগ পর্যন্ত আমি তো ল্যান্ড করতে পারছি না, আমি তো রেস্ট নিতে পারছি না। আপনাকে নিয়ে এরকম অনেক স্বপ্ন তার ছিল, মায়ের অনেক স্বপ্ন ছিল। মা না খেয়ে আপনাকে খাইয়েছে, বাবা না খেয়ে আপনাকে খাইয়েছে, না পড়ে আপনাকে পড়িয়েছে। উদ্দেশ্য আপনার একটি ক্যারিয়ার হবে, আপনার কারণে তাদের ভাগ্যের পরিবর্তন হবে। আপনার ভাই বোনেরা অদ্য পেটে থেকে স্বপ্ন দেখেছিল যে আমার ভাইয়ার, আমার বোনের একটি ক্যারিয়ার হবে, যার মধ্য দিয়ে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। কিন্তু যদি একটি ক্যারিয়ার না হয়, তাহলে আপনি একটা কল্পনা করে দেখুন তো, আপনার বাবার চোখের পানি, আপনার মায়ের চোখের পানি, আপনার ভাই বোনদের স্বপ্ন সব নস্যাৎ হয়ে গেল। তাহলে আপনাদের, আমি যখন বিভিন্ন ইউনিভার্সিটি ভিজিট করতে যাই, সেখানে দেখি হাজার হাজার স্টুডেন্ট। আমি চিন্তা করি এদের ক্যারিয়ার কোথায়, এদের কি হবে, এরা কি করবে। আমার চোখের সামনে তো সেটা বেশি উঠে, তার বাবার স্বপ্ন, তার মায়ের স্বপ্ন, তার ভাই বোনদের স্বপ্ন, আত্মীয় স্বজনের স্বপ্ন, এগুলোর কি হবে। সুতরাং আমি সব সময় সকল স্টুডেন্টকে বুকে জড়িয়ে ধরে এই কথাটি বলতে চাই, এই জায়গায় তুমি কোনো ভুল করবে না। তোমার জীবনে যত ভুল করেছো, কিন্তু এই জায়গায় কোনো ভুল করা যাবে না। একটি ক্যারিয়ার বিল্ডিং এর বিষয়ে তোমার অতিমাত্রায় সতর্ক হতে হবে। তুমি এখানে না যতটুকু সতর্ক হয়েছিলে, এখানে এসে তোমাকে সতর্ক হতে হবে আরো বেশি, আরো বেশি। কোনো ভুল এখানে করা যাবে না। তোমার মায়ের চোখের দিকে তাকিয়ে,
তোমার বাবার চোখের দিকে তাকিয়ে, তোমার ভাই বোনের চোখের দিকে তাকিয়ে তুমি কোনো ভুল এ জায়গায় করবে না। তাহলে কি করতে হবে? তোমাকে অতি মাত্রায় এখানে সিরিয়াস হতে হবে। তুমি সারা জীবন পানি সেচ দিয়েছো, কিন্তু যেখানে এসে তুমি মাছ ধরবে সেই জায়গায় যদি তুমি ঘুমিয়ে যাও তাহলে সব শেষ হয়ে গেল। তুমি নৌকা টেনে 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 এখানে এনেছো অনেক কষ্টে, কিন্তু যখন একটি হেঁচকা টান দিয়ে তোমার ক্যারিয়ার করতে হবে সে জায়গায় তুমি ঘুমিয়ে গেছো। আমি তো অনেক স্টুডেন্টকে এভাবে দেখেছি, ঠিক ছাত্র জীবনে এত বেশি সিরিয়াস, কিন্তু এই জায়গায় এসে সে হাল ছেড়ে দিয়ে বসে আছে। আমি অবাক হয়ে যাই। আমি তাকে বুকে জড়িয়ে ধরে বুঝাতে চাই, তুমি এটা করো না প্লিজ। তোমার বাবার চোখের দিকে তাকিয়ে এটা করো না। তোমার বাবাকে কল্পনা করো, তোমার মাকে, তোমার মমতাময়ী মাকে কল্পনা করো। এ জায়গায় কোনো ভুল তোমাকে করা যাবে না। তোমার কর্মজীবনের জন্য তোমাকে এখানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে তোমাকে আগাতে হবে। এবার আসো, আরো একটি কথা বলে এটা শেষ করতে চাই। সেটি হচ্ছে, তুমি চিন্তা করে দেখেছো তোমার যে কষ্টের সার্টিফিকেট গুলো, সেগুলো তোমার যখন বয়স শেষ হয়ে যাবে তখন এই সার্টিফিকেট গুলো ফেলে দিতে হবে। তাহলে কষ্ট কেন করছো? অনেকেই একাডেমিক ভাবে বলে, স্যার খুব ব্যস্ত আছি পড়াশোনা নিয়ে, জবের চিন্তা এখন করছি না। তুমি এটা করো না, তোমাকে একসাথেই ভাবতে হবে। কেন? কারণ তোমার সার্টিফিকেট অর্জন করতে করতে বিভিন্ন কারণে বয়স 30-এর কাছাকাছি চলে আসে, তোমার হাতে তখন আর সময় থাকে খুবই কম। তখন তুমি ওই সময়ের মধ্যে বিভিন্ন কারণে প্রস্তুতি কমপ্লিট করতে পারবে না। তাহলে তোমাকে আগে থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যেমন আমরা সব সময় বলি অনার্স থার্ড ইয়ার থেকে শুরু করা উচিত, অনার্স থার্ড ইয়ার থেকে শুরু করা উচিত, ডিগ্রি সেকেন্ড ইয়ার থেকে শুরু করা উচিত। অনার্স থার্ড ইয়ার, ডিগ্রি সেকেন্ড ইয়ার থেকে তোমার চাকরির জন্য তোমার প্রাথমিক প্রিপারেশন নিয়ে ফেলতে হবে। তাহলে তুমি তোমার যখন অনার্স শেষ হবে অথবা ডিগ্রি শেষ হবে অথবা মাস্টার্স শেষ হবে, তখন তোমাকে এক ঝাঁক হতাশা তোমাকে ঘিরে ধরবে। তো তখন তুমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যাবে। কিন্তু তুমি যদি থার্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ার থেকে শুরু করো তাহলে তোমার হাতে একটি কাজ থাকবে, তোমাকে হতাশা ঘিরে ধরবে না। তোমার সামনে স্বপ্ন থাকবে যে আমি জবের জন্য প্রিপারেশন নিচ্ছি, অসুবিধা নেই, আমার অনার্স শেষ হয়েছে, আমার ডিগ্রি শেষ হয়েছে, আমি তো জবের প্রিপারেশন নিচ্ছি, আমার একটি জব হয়ে যাবে। তাহলে তুমি এখান থেকে শুরু করবে, তুমি কোনো ক্রমে এখানে কোনো ভুল করবে না। ওকে, আমরা এখন একটি বিষয় আলোচনা করব, টার্গেট সেটিং। আমরা কিভাবে টার্গেট সেট করব? টার্গেট, আমরা যদি টার্গেট সেটিং এ আমরা হিসাব করি, টার্গেট আমরা কিভাবে টার্গেট করব? যেমন আমি তোমাদেরকে বলি যে অনেক স্টুডেন্ট 15-20 লক্ষ টাকা ধার করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সরাইপথে ইতালি যায়, অথবা নিম্ন আয়ের লোকেরা কক্সবাজার হয়ে একটি নৌকায় করে মালয়েশিয়ায় চলে যায় সরাইপথে। কিন্তু সেখানে 1 বছরের একটি ধাক্কা, পথে পথে 1 বছর অনেক কষ্ট করতে হয়, বাঘের পেটে যেতে হয়, অনেকে বাঘের পেটে যায়, অনেকে ভূমধ্যসাগরে এবং বঙ্গোপসাগরে ডুবে মরে যায়। এই ভূমধ্যসাগরে অনেক দিন এরকম লাশ তোলা হচ্ছে জাল দিয়ে। যদি সেখানে 100টা লাশ তোলে তার মধ্যে 20-30টা হচ্ছে বাংলাদেশের। এখন সেই কঠিন কাজ, অনেক লক্ষ লক্ষ টাকা খরচ এবং জীবনকে হাতের মুঠে নিয়ে ইতালি যাওয়া অথবা মালয়েশিয়ায় যাওয়া, সে একটি কাজ। আর ভার্সাস তোমার সামনে মাত্র 6 মাসের কঠোর সাধনা, ঘরে বসে মিজান স্যারের অধীনে একটি গভর্নমেন্ট জব নিশ্চিত। আমি বললাম, প্লিজ ট্রাস্ট অন মি, প্লিজ বিলিভ। যে 6 মাসের বাসায় বসে রাত দিন পরিশ্রম করে পড়াশোনা করা, কোনো টাকা পয়সা ছাড়া ঘরে বসে, আর 20-30 লক্ষ টাকা খরচ করে সুদের উপরে টাকা নিয়ে জীবন বাজি রেখে মৃত্যু হতে পারে,
ইতালিতে যাওয়া অথবা মালয়েশিয়ায় যাওয়া, তাহলে কোনটা তোমাদের জন্য সহজ? নিশ্চয় এটি সহজ। ঘরে বসে 6 মাস পরিশ্রম করবে মিজান স্যারের সাথে, একটি গভর্নমেন্ট জব নিশ্চিত। যারা আমার সাথে কঠোর সাধনা করে আমি যেভাবে বলেছি সেভাবে পড়াশোনা করেছে, আল্লাহর রহমতে তাদের প্রত্যেকের কোনো না কোনো একটি গভর্নমেন্ট জব হয়েছে, মিস হয়। আর যারা ফাঁকিবাজ করেছে, দদিল বন্দা, এদিকে এক পা এদিকে এক পা করেছে, তাদের হয়নি। আমি সবসময় বলি, আমার অন্ধ মুরিদ হয়ে যাও 6 মাস থেকে 1 বছরের জন্য, তোমার একটি গভর্নমেন্ট জব নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। কারণ আমি 20 বছর পড়াচ্ছি, বুঝতে হবে। আমি প্রতিটি ফাঁক ফোকর জানি। একজন স্টুডেন্টকে কিভাবে ডেভেলপ করতে হবে এটি আমি জানি, কিভাবে তুলে আনতে হবে 20 বছর বুঝতে হবে তোমাকে। কিন্তু অন্যান্যরা কারো কেউ 1 বছর 2 বছর 3 বছরের এক্সপেরিয়েন্স, বুঝে নিতে হবে 3 বছরের এক্সপেরিয়েন্স 2 বছরের এক্সপেরিয়েন্স দাঁড়িয়ে একজন টিচার বা একটি কোচিং সেন্টার তোমাকে কি বা পরামর্শ দিবেন? 20 বছর যাবত পড়াচ্ছি আমি। সুতরাং তুমি এদিক সেদিক ইতালি ওইটা সেটা এদিকে না ঘুরে টাকা টাকা খরচ করে, এবং বাঘের পেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে, টাইগারের পেটে আর কি। এরপরে আসো, মরে যাওয়ার সম্ভাবনা আছে, ভূমধ্য সাগরে ডুবে। এত কিছু না করে তুমি 6 মাসের জন্য আমার অন্ধ মুরিদ হয়ে যাও। সর্বোচ্চ আমি 1 বছর বলবো, 6 মাসেই হয়ে যায়। এরপরে যদি বেশি সময় লাগে 1 বছরের জন্য আমার অন্ধ মুরিদ হয়ে যাও। আমি তোমাকে একটি গভর্নমেন্ট জব উপহার দিব। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। আমরা টার্গেট সেট করলাম। তাহলে আমাদের টার্গেট সেট করা উচিত কি? এই দেশে আমারও দিনে, মিজান স্যারেরও দিনে কঠোর সাধনা করে একটি গভর্নমেন্ট জব অর্জন করা। এই টার্গেট তুমি গ্রহণ করো, আমি তোমার সাথে আছি। সকল বিষয়ে দায়িত্ব আমার, তোমাকে তৈরি করার দায়িত্ব আমার। কোথায় থেকে তৈরি করবো? একেবারে জিরো থেকে। তুমি যদি বলো স্যার আমি একেবারে অঙ্ক এবং ইংরেজি একেবারে বেসিকটাও জানি না, তোমাকে তৈরি করার দায়িত্ব আমার। এই জন্যই তো তোমার জন্য 1 বছর সময় নিচ্ছি। আর যে ভালো স্টুডেন্ট তার জন্য 3 মাস, যে মিডল ক্লাস স্টুডেন্ট তার জন্য 6 মাস। আমি যেভাবে বলবো অন্ধ মুরিদ হয়ে যাও। তোমাকে একটি গভর্নমেন্ট জব পাওয়ার মতো করে তৈরি করার দায়িত্ব আমার, দায়িত্ব আমার। আচ্ছা, আমরা টার্গেট সেট করেছি। এবার আসো, আমরা আমাদের টার্গেটের একটি অন্যতম বিষয় ধরব। আমরা একটি গভর্নমেন্ট জব অর্জনকে যুদ্ধের ময়দানের সাথে তুলনা করব। অর্থাৎ তুমি মনে করবে এটি একটি যুদ্ধ, তোমার মাইন্ডটা এইভাবে সেট আপ করো। তো যুদ্ধের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে তোমার যুদ্ধের ময়দানে কেউ প্রস্তুতি না নিয়ে যায় না। যদি প্রস্তুতি কম থাকে, ঘাটতি থাকে, তাহলে সময় নেবে। কিন্তু প্রস্তুতি না নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না। কেন? সেখানে লাইফ থ্রেটনিং প্রবলেম রয়েছে, লাইফ চলে যেতে পারে, তোমার জীবন শেষ হয়ে যেতে পারে। তাই কোনো ক্রমেই যুদ্ধের পূর্ণ প্রস্তুতি ছাড়া তোমাকে যুদ্ধে যাওয়া যাবে না। তাই তোমার প্রথম মাইন্ড সেট আপটা আমি করে দিতে চাই যে আমি একটি গভর্নমেন্ট জব নিব, মানে আমি যুদ্ধে অবতীর্ণ হচ্ছি। তার মানে যুদ্ধে অবতীর্ণ হইলে কেমন হতে হবে? সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে, কোনো ঘাটতি থাকা যাবে না। আমি যুদ্ধে যাচ্ছি, দুনিয়ার সকল কিছু বাদ দিয়ে দিতে হবে। এই যুদ্ধে আমাকে জয়লাভ করতেই হবে। যত ধরনের মেকানিজম রয়েছে তার সবটা আমাকে এখানে প্রয়োগ করতে হবে। যত ধরনের অস্ত্রের ব্যবহার রয়েছে তার সবটা আমাকে এখানে করতে হবে, কোনো ঘাটতি রাখা যাবে না। যুদ্ধ প্রস্তুতি। আচ্ছা, 2 নম্বর বিষয় হচ্ছে আমরা আরেকটি বিষয় নিব, আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে প্রস্তুতি। তোমাদের মনে রাখতে হবে আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে প্রস্তুতি না নিয়ে গভর্নমেন্ট জবে অ্যাপ্লিকেশন করতে সমস্যা নেই, কিন্তু কোনো প্রস্তুতি গ্রহণ করে না। এতে অনেক সমস্যা তৈরি হয়, এতে পারিবারিক সমস্যা তৈরি হয়, অনেক টাকার খরচ হয়।
সবচেয়ে বড় সমস্যা হবে মেন্টাল সমস্যা তৈরি হবে। কেমন? যখন তুমি প্রস্তুতি না নিয়ে 5টি পরীক্ষা দিবে, তখন তোমার মাথায় ঢুকবে আমি তো অনেক পরীক্ষা দিয়েছি কিন্তু কোনো জব হয় না, সুতরাং এই পথ আমার নয়। আসল ঘটনা সেটা নয়, আসল ঘটনা হচ্ছে তুমি তো প্রস্তুতি নাও নাই। তাহলে আমি তোমাদেরকে আরেক 3 নাম্বার মাইন্ড সেট আপ কি করবে, যে প্রস্তুতি না নিয়ে গভর্নমেন্ট জবে পরীক্ষায় অংশগ্রহণ করব না। অবশ্যই গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষায় অংশগ্রহণ করব, কিন্তু প্রস্তুতি নিয়ে। এই মাইন্ড সেট আপটা তুমি করে ফেলো। ওকে, এখন আসো, আমরা এখন আসবো প্রাইমারি জবের সম্ভাবনা। প্রাইমারি সম্ভাবনা নিয়ে আমরা কথা বলবো এখন। প্রথমত হচ্ছে 17,000 থেকে 20,000 অ্যাসিস্ট্যান্ট টিচার, এর বাইরে হচ্ছে 6,000 জনের মতো প্রধান শিক্ষক। আমরা গত সরকারের শেষ সময়ে শুনেছিলাম যে হিসাব রক্ষকের একটি পোস্ট ক্রিয়েট হচ্ছে প্রাইমারিতে। তো শেষে যারা করেছে তারা তো এখনো বহাল রয়েছে, ওই আমলারা। সুতরাং যেহেতু একবার কথাটা এসেছে, সেটা কিন্তু চলে আসতে পারে। তোমরা হয়তো শুনবে আগামী বছরের প্রথম মাসে প্রাইমারি হিসাব রক্ষকের একটা পোস্টে নিয়োগ হতে পারে। তার মানে হচ্ছে তোমার বিশাল সম্ভাবনা প্রাইমারিতে রয়েছে। আর প্রাইমারি মোটামুটি এটা সম্ভাবনার দিক থেকে স্যালারি, অবসরপ্রাপ্ত হতে গেলে সুযোগ সুবিধাগুলো, বিশাল সুযোগ সুবিধা রয়েছে। তাই প্রাইমারি যে সম্ভাবনা আমাদের সামনে তৈরি হয়েছে, এটা একটা বিশাল সম্ভাবনা। আর পোস্ট এখানে বেশি। আরেকটা বিষয় বলে রাখি, তুমি প্রাইমারি পরীক্ষা প্রস্তুতি না নিয়ে দিয়েছ অথবা তুমি দাও নাই, কিন্তু তুমি দেখবে তোমার এই আশেপাশের অনেক নর্মাল স্টুডেন্ট প্রাইমারিতে জব করবে, তখন তোমার মন খারাপ হয়ে যাবে। বুঝতে পেরেছি? আর প্রাইমারি সহকারী শিক্ষক থেকে আবার এটিইও হওয়ার চান্স থাকে, অনেকগুলো সামাজিক মর্যাদা আছে, বিশাল সুযোগ। সুতরাং আমরা এই মুহূর্তে আমরা একটি জব টার্গেট আমরা সেট করব, যে প্রাইমারি সহকারী শিক্ষক অথবা প্রধান শিক্ষক। কেন? আমরা সব সময় একটা কথা বলি যে জোঁক রক্ত দেখে কামড় দেয়। তাহলে আমরা খেয়াল করব, যেহেতু এখানে বিশাল শূন্যপদ রয়েছে, যেটা অন্য জবের ক্ষেত্রে এত বড় সার্কুলার হয় না, এখানে যেহেতু বড় সার্কুলার, তাই এখানে জব হওয়ার সুযোগটা একটু বেশি। তাহলে আমরা আপাতত এই প্রাইমারি নিয়োগ পরীক্ষাকে আমরা টার্গেট সেট করব, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, তোমার নতুন বর্তমান যে সরকার রয়েছে, এখানে তোমার প্রশ্ন ফাঁস, দুর্নীতি, চাকরি বেচা কিনা ইত্যাদি সম্ভাবনা নেই। কিন্তু যদি একটি রাজনৈতিক সরকার আসে, তখন কিন্তু বিপদ হয়ে যাবে। যত কিছুই হোক, রাজনৈতিক সরকার কিন্তু দুর্নীতি করবে। হ্যাঁ, সকলে এই কথাটা মাথায় রাখবে। সুতরাং আমরা সকলে সেট করব যে এই সরকারের সময়ে যে প্রাইমারি সার্কুলার আসতেছে, আমার জবটা এইবারেই নিতে হবে, যেই করে হোক। আর সাথে মিজান স্যার রয়েছে, তোমাকে 100% তৈরি করে দেওয়ার দায়িত্ব মিজান স্যারের। ভয় পাবে না, সব দায়িত্ব আমার। সুতরাং এইবারে আমার জব নিতে হবে, এরকম একটি টার্গেট সেট করে তুমি প্রস্তুতি শুরু করো। এবার আসো, আমরা প্রাইমারি প্রিপারেশন নিব, বাট কি ভুল আমরা করি সেই ভুলগুলো আমরা আলোচনা করব। 1 নাম্বার দেখো, তোমরা প্রাইমারি প্রিপারেশন নেওয়ার জন্য বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন টিচার বলে যে আমরা 30 থেকে 40টি ক্লাসে অথবা 50টি ক্লাসে অথবা 60টি ক্লাসে কোর্স কমপ্লিট করব। তোমাদের যাদের কোনো গভর্নমেন্ট জবের পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা রয়েছে, তোমরা বলো তো যে কোনো একটা টপিক একবার ফুডে পরীক্ষার হলে গিয়ে কোনো অ্যান্সার করতে পারবে না। মনে রাখতে হবে, একাডেমিক পরীক্ষাগুলোতে বুঝে অ্যান্সার করার সুযোগ আছে, কিন্তু কম্পিটিটিভ এক্সামে বুঝে অ্যান্সার করার কোনো সুযোগ নেই।
তাহলে কি, তাহলে তোমাকে 30, 40, 50, 60, 100টি ক্লাসেও তোমার প্রস্তুতি হবে না, কারণ তারা একবার পড়িয়ে দিবে, কাজ হবে না। তাহলে কি করতে হবে, এক একটি টপিককে এমন ভাবে পড়তে হবে, জ্বালাই হয়ে যেতে হবে, বুলেট হয়ে পরীক্ষার হলে যেতে হবে, নাহলে তুমি কিচ্ছু অ্যান্সার করতে পারবে না। তোমরা যারা 2-1টি গভর্নমেন্ট জবের পরীক্ষা দিয়েছো আমার সাথে অবশ্যই একমত হবে যে এই হালকা পাতলা পড়ে একবার কোর্স কমপ্লিট করে কিছু হবে না। তাই আমি কি করছি, আমি প্রতিটি টপিককে কমপক্ষে 10 বার রিভিশন করাই, কমপক্ষে 10 বার। তার মানে আমার ক্লাস সংখ্যা হচ্ছে কত, আনলিমিটেড, 500, 1000, তার উপরে। অর্থাৎ একটি স্টুডেন্ট কোনো একটি টপিকে যতক্ষণ পর্যন্ত ঝালাই না হবে, বুলেট না হবে, ততক্ষণ পর্যন্ত ওই টপিকে আমার ক্লাস চলে। বুঝতে পেরেছি? একেবারে জ্বালাই হয়ে পরীক্ষার হলে যেতে হবে, না হলে এই অল্প কয়টা ক্লাস দিয়ে কিচ্ছু হবে না তোমার। 2 নাম্বার ভুল তোমাদের, ভুল হচ্ছে তোমরা কোচিং সেন্টার গুলো বা বাজারের গাইড গুলো কি করে, প্রিভিয়াস কোশ্চেনের আলোকে, প্রিভিয়াস কোশ্চেন বেসড এদিক সেদিক করে তোমাদেরকে অনেকগুলো প্রশ্ন বেসড পড়াশোনা করিয়ে ছেড়ে দেয়। বিশ্বাস করো, তোমার যদি 75 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে, তুমি প্রিভিয়াস দুনিয়ার যত প্রিভিয়াস কোশ্চেন আছে সবগুলা পড়লেও তুমি 50-এর উপরে অ্যান্সার করতে পারবে না। কেন? কারণ হচ্ছে প্রশ্ন সৃজনশীল আসে। তাহলে প্রিভিয়াস বেস, প্রশ্ন বেসড গাইড অথবা কোচিং, সেটা করে জব হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে কি করতে হবে, বেসিক পড়তে হবে। বেসিক কেমন, প্রতিটি টপিকের একেবারে বেসিক 0 থেকে A to Z, এই টপিকের যেভাবেই কোশ্চেন আসুক না কেন, যাতে তোমার কোনো সমস্যা না থাকে, এভাবে প্রিপারেশন নিতে হবে। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, বাংলাদেশে বেসিক পড়ায় চাকরির পরীক্ষার্থীদেরকে, সেটা কেবল মিজান স্যার, আর কোথাও পাবে না, আর কোথাও পাবে না। একেবারে আমি 0 থেকে একটি সেন্টেন্স মেকিং থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, একেবারে যোগ বিয়োগ গুণভাগ থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সেটা আমি পড়াই। আর এই ছাড়া তোমার কোনো উপায় নেই। তাহলে এই ভুলগুলা করলে পরে তোমার জব কিন্তু হবে না। কি হবে, এভাবে কোনো একটা কোচিং সেন্টার বা টিচারের অধীনে থেকে আস্তে আস্তে তোমার বয়সটা শেষ হয়ে যাবে, টাকাও নষ্ট হইল, পরবর্তীতে আর কিচ্ছু করা গেল না। তোমার এখানে তো এই সুযোগ নাই যে একবার কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়েছি, ভুল হয়েছে, পরের বার অন্য জায়গায় যাব। সেই সময় পর্যন্ত তোমার যদি বয়স না থাকে আর এত বড় সার্কুলার যদি আর না আসে, তাহলে এই রিস্ক নেওয়া যাবে না। বুঝে শুনে তোমাকে ডিসিশন নিতে হবে যে আমি সেখানে কতটা ক্লাস পাচ্ছি, সেই ক্লাস আমার জন্য সাফিসিয়েন্ট কিনা, আমি সেখানে বেসিক পাচ্ছি কিনা। না হলে তো তুমি কিছুই করতে পারবে না। তাহলে তোমাকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। এখন আসো, আমাদের কি করতে হবে, আমরা কি করব, সফলতার জন্য তোমার কি করতে হবে, সফল কিভাবে পড়লে পরে তুমি সফল হবে। তুমি সফলের জন্য কি করতে হবে, ওই উল্টো কথা। 1 নাম্বার কথা হচ্ছে তোমাকে বেসিক ধরে পড়তে হবে। আমি তোমাদেরকে গোপন কথা বলি, আমি যেহেতু 20 বছর এই অঙ্গনে, বাংলাদেশের বহু কোচিং সেন্টার, নামি দামি বহু টিচারকে আমি দেখেছি যে যেদিন পরীক্ষা হয়েছে সেদিন ফোন বন্ধ করে রেখেছিল। কেন? কমন ফুটবে না, এবার স্টুডেন্টরা কল দিবে। নামি দামি কোচিং সেন্টারের কথা বলছি। তোমরা বাংলাদেশের জবের জন্য যদি সিরিয়ালি 1টা 2টা 3টা কোচিং সেন্টারকে যদি তুমি সিরিয়ালি প্রথম যারা আছে তাদের কথা বলছি, আমি নাম বলছি না, ফোন বন্ধ। আমি তো তাদের টিচার ছিলাম, আমি দেখেছি ফোন বন্ধ। যখন কমন পড়েছে এবার
ফোন খুলে। আসলে তো কি পড়েছে, ঠাটা পড়েছে, ফকির বলেছে আমার কেরামতি। বুঝাতে পেরেছি? সুতরাং সেভাবে বেসিক না পড়ে যদি তুমি পরীক্ষার, এই জন্য আমি অনেক টিচারকে যে কোনো পরীক্ষার পরের দিন ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখেছি যে এই শর্টকাটের দিন শেষ, বুঝে পড়ার বাংলাদেশ। তোমরা দেখেছো কিনা? এরকম বহু টিচার পরীক্ষার পরের দিন স্ট্যাটাস দেন। তার মানে তুমি ওই যে শর্টকাট কোচিং সেন্টার কিছু কোশ্চেন পড়িয়ে দিবে, সেটা করা যাবে না। তাহলে 1 নাম্বার সফলতার জন্য তোমাকে কি করতে হবে? বেসিক করতে হবে, A to Z। 2 নাম্বার হচ্ছে একেবারে ঝালাই করে এখন একটা কথা তোমরা বলবে, স্যার কোচিং সেন্টার হয়তো 50টা ক্লাস করে আমাদেরকে ছেড়ে দিয়েছে, বাকিটা আমি বাসায় পড়বো। এটা হয় না। যদি সেটাই হতো তাহলে কোচিং কেন করতে হয়? তাহলে কোনো একজন মেন্টরের অধীনে পড়তে হবে। তাহলে কি করতে হবে? তোমাকে একজন মেন্টরের অধীনে আনলিমিটেড ক্লাস পেতে হবে। বারবার রিভিশন করাবে টিচার, বারবার। আমি চাই আমার প্রতিটি স্টুডেন্ট বুলেট হয়ে পরীক্ষার হলে যাবে। প্রশ্ন দেখার সাথে সাথে অ্যান্সার করতে পারতে হবে। যদি এই অ্যাবিলিটি তৈরি করতে তুমি না পারো, তোমার জব হবে না। কনফার্ম থাকো। 2-1টা রিটেন পরীক্ষায় এমসিকিউতে তুমি পাস করবে, কিন্তু তোমার জব হবে না। তাহলে আনলিমিটেড প্রিপারেশন নিতে হবে। বেসিক লাগবে, আনলিমিটেড প্রিপারেশন নিতে হবে। 3 নাম্বার হচ্ছে জব হওয়া পর্যন্ত লেগে থাকতে হবে। জব হওয়া পর্যন্ত। কতদিন পর্যন্ত? যেমন এইবার তুমি প্রিপারেশন নিয়েছো, ভাগ্য ভালো না হলে, তোমার প্রিপারেশন ভালো না হলে এবার তোমার নাও হতে পারে, কিন্তু এই পথে থেমে থাকা যাবে না। লেগে থাকতে হবে কতদিন? যতদিন তুমি সফল হচ্ছ। যেমন আমি অনেক স্টুডেন্টকে বলেছি, তোমরা আগে থেকে যদি প্রিপারেশন নিতে, এইবারে স্পেশাল বিসিএসটা কাজে লাগিয়ে দিতে পারতে, কিন্তু তুমি এখন স্পেশাল বিসিএস এর জন্য সিরিয়াস হতে চাচ্ছ, তোমার হবে না। তো এই জন্য আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি, সবসময় নিজেকে প্রিপেয়ার্ড করে রাখো, যে কোনো সময় যে কোনো সুযোগ আসলে যাতে কাজে লাগিয়ে দিতে পারো। আর সর্বক্ষণ মিজান স্যারের কাছে থাকো। মিজান স্যার তোমাকে ধীরে 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 একেবারে বেসিক থেকে তৈরি করবে। ওকে, তাহলে লেগে থাকতে হবে তোমাকে। আর 4র্থ নাম্বার হচ্ছে একজন কোচ বা দক্ষ মেন্টরের অধীনে তোমাকে থাকতে হবে। ওকে, সফল হওয়ার জন্য এই কাজগুলো তোমাকে করতে হবে। এখন আসো, আমরা কি করব? আমরা তোমাকে তৈরি করার জন্য কি করব? আমরা কি করব? আমরা তোমাকে কিভাবে তৈরি করব? প্রথমত হচ্ছে প্রাইমারি পরীক্ষার 2টি স্টেপ রয়েছে, তোমরা সকলে জানো। একটা হচ্ছে এমসিকিউ বেসড, আর একটা হচ্ছে ভাইভা বেসড। এমসিকিউতে টোটাল 75 নাম্বারের, ভাইভা হচ্ছে 25 নাম্বারের। এখন একটা কাজ করতে হবে, তোমাকে টার্গেট করতে হবে এই 75-এর মধ্যে আমাকে 70+ নাম্বার তোলার যোগ্যতা অর্জন করতে হবে। শুধু যোগ্যতা অর্জন নয়, তোমাকে প্রশ্ন দেখার সাথে সাথে অ্যান্সার করতে পারতে হবে। এভাবে যোগ্যতা অর্জন করতে হবে। তোমাদেরকে বলি যে আগে যেহেতু বিভিন্নভাবে জব হয়েছে, এবার যেহেতু সম্পূর্ণ মেধার ভিত্তিতে হবে, তাই তুমি 65 বা 60 পেয়ে জব হবে এই চিন্তা করো না। আর কোটাও নেই, ঠিক আছে? যেমন মেয়েদের কোটায় আগে হয়তো 60-তে জব হয়েছে, 61-এ আমার অনেক স্টুডেন্টের হয়েছে, কিন্তু এইবার সে চিন্তা করবে না। তুমি প্ল্যান করবে 75+ নাম্বার তোমাকে তুলতে হবে। তার মধ্যে বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ, আন্তর্জাতিক বিজ্ঞান, ভূগোল, আইসিটি, মেন্টাল এবিলিটি, সবটা থেকে কিন্তু কোশ্চেন আসে, কোনোটা বাদ দেওয়া যাবে না। প্রতিটিতে তোমাকে বুলেট বানিয়ে চালাই করে বারবার এক একটা টপিকের উপরে ক্লাস দিতে দিতে
তোমাকে রিভিশন করাতে করাতে আমি জ্বালাই করে বুলেট বানিয়ে আমি তোমাকে পরীক্ষার হলে পাঠাবো, অতীতে যেভাবে আমি পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ, যারা আমার সাথে অন্ধভাবে লেগেছিল এদের প্রত্যেকের কোনো না কোনো একটি গভর্নমেন্ট জব হয়েছে, মিস হয়নি। শুনো, তুমি এদিক সেদিক ঘুরে সময় নষ্ট করো না, টাকা নষ্ট করো না। তোমার বয়স শেষ হয়ে গেলে সার্টিফিকেট গুলো ফেলে দিতে হবে। তোমার কান্না, তোমার চোখের পানিতে বালিশ ভিজবে, কিন্তু কোনো কাজ হবে না। তুমি আমার অধীনে আসো, আমার সাথে লেগে থাকো, তোমাকে তৈরি করার দায়িত্ব আমার, মিজান স্যারের। এবার চলে আসো সর্বশেষ জায়গায়, আমরা চলে আসলাম। সর্বশেষ কথা, 1 নম্বর কথা হচ্ছে, যদি তুমি টার্গেট করো যে তোমার একটি গভর্নমেন্ট জব প্রয়োজন, 1 নাম্বার। 2 নাম্বার, যদি তুমি মনে করো তুমি সিরিয়াস, একটি গভর্নমেন্ট জবের জন্য সিরিয়াস। 3 নাম্বার, যদি তুমি মনে করো একটি গভর্নমেন্ট জবের জন্য তোমাকে কঠোর সাধনা করতে হবে এবং সেটি তুমি করতে পারবে। যদি তুমি এই 3টি মনে করো, তাহলে তুমি চোখ বন্ধ করে আমার অন্ধ মুরিদ হয়ে যাও, তোমাকে পাশ করিয়ে আনার দায়িত্ব আমার। এখানে একটি কথা বলে রাখি, আমরা একটি গভর্নমেন্ট জব পাওয়ার জন্য যখন সিরিয়াস হয়ে যাব, তখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ভাবতে হবে প্রশ্নগুলা কোথায় থেকে আসে, সেটাই আমি গিলে খেয়ে ফেলবো। প্রশ্নগুলা কোথায় থেকে আসে সেটা যদি আমি গিলে খেয়ে ফেলতে পারি, তাহলে আমার পড়ার বাইরে কোনো প্রশ্ন আসার সুযোগ থাকবে না। আমি আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে বলবো প্রশ্নগুলা কোথায় থেকে আসে। 1 নাম্বার, আমার ক্লাসগুলো। 2 নাম্বার, আমার শীটগুলো। 3 নাম্বার, আমি একটি ছোট বই দিব, তার নাম হচ্ছে টেক্সট বুক ডাইজেস্ট। 4 নাম্বার, 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স। এই 4টি যদি তুমি গিলে খেয়ে ফেলতে পারো, তাহলে আমি তোমাকে নিশ্চয়তা দিব, আল্লাহর রহমতে আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এর বাইরে সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন আসে না, আসে না। তাহলে তুমি প্রস্তুতি নাও, তুমি সকল কিছু বিবেচনা করে আমার অন্ধ মুরিদ হয়ে যাও। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তোমাকে পাশ করিয়ে আনার দায়িত্ব আমার। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।